আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা নসফেরাতু মুভির কাহিনী জানব, যেটা মূলত একটা হরর মুভি আর এটা রিলিজ পেয়েছিল 2024 সালে। এটার আইএমডিবি রেটিং হচ্ছে 7.2 আউট অফ 10। তো মুভির কাহিনী শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা আর বেশি কথা না বাড়িয়ে মুভির গল্পে চলে যাই। তো মুভির শুরুতেই আমরা এলেন নামের একটা মেয়েকে দেখতে পাই, আর সে একটি অন্ধকার জায়গার ভেতরে কান্না করছিল আর নিজের গার্ডিয়ান অ্যাঞ্জেল বা প্যারেটকে ডাকছিল। সে বলছিল যে আমার কাছে আসো, এবং আশ্চর্যজনকভাবে কেউ তার সাথে কথা বলছিল। আর যে তার সাথে কথা বলছিল সে তাকে বলে, তুমি আমাকে জাগিয়ে দিয়েছো, এখন তুমি আমার। এরপর অ্যালেন হঠাৎ করেই একটা ভিন্ন জগতে পৌঁছে যায়, যেখানে সে এবং একটা এলিয়েন বা শয়তান একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। আর কিছুক্ষণ পরেই সে তার বেডরুমে পৌঁছে যায়। তো এটা কি একটা স্বপ্ন ছিল নাকি সত্যি ছিল? যাই হোক, এখন আমরা জানতে পারি যে থমাস এবং অ্যালেন জার্মানিতে থাকে, আর এখন সময় ছিল 1838 সাল। তারা একে অপরকে খুবই ভালোবাসে। অ্যালেনের স্বামী থমাস একটি রিয়েল এস্টেট এজেন্সিতে কাজ করত, এবং তাকে অফিস থেকে ট্রান্সিলভেনিয়া যেতে বলা হয়, যেখানে কাউন্টর লক তাদের ক্লায়েন্ট ছিল। কাউন্টর লক অনেক বয়স্ক ছিল, তার ইউজবার্গে একটা ঘর দরকার ছিল, আর এই সকল মামলা সামলানোর জন্যই থমাসের কোম্পানি তাকে ওখানে পাঠাচ্ছিল 6 সপ্তাহের জন্য। কিন্তু অ্যালেন এটা শোনার পরে অনেক ভেঙে পড়ে। সে চায় না যে থমাস এখন তাকে ছেড়ে দূরে কোথাও চলে যায়। তার মনে হচ্ছিল যে সে যদি ওখানে যায় তাহলে তাদের জীবনে অনেক বড় একটা বিপদ আসবে। আর তার রাতে অনেক খারাপ খারাপ স্বপ্নও আসছিল। থমাস বলে যে এই ডিল থেকে যা অর্থ আসবে তা দিয়ে তারা একটি সুন্দর বাড়ি কিনবে। কিন্তু অ্যালেন বলে, না, এসব আমি কিছুই চাই না, শুধু প্লিজ তুমি ওখানে যেও না। তবুও থমাসকে নিজের চাকরির কথা ভাবতে হয়, তাই সে তার বন্ধু ফ্রেডরিক এবং তার স্ত্রী আনার কাছে অ্যালেনকে রেখে রওনা হয়। ফ্রেডরিকের 2টা ছোট মেয়ে ছিল, এবং অ্যালেন তাদের সাথেই থাকতে শুরু করে। রওনা হওয়ার আগে অ্যালেন থমাসকে একটি নেকলেস দেয়, যাতে ছোট্ট একটা হার্ট শেপের লকেট ছিল, এবং তাতে সে নিজের একটা কাটা চুল রেখে দেয় স্বাক্ষর হিসাবে। অন্য একটা দৃশ্যে আমাদের দেখানো হয় একজন নগ্ন মানুষ একটা প্যান্ট্রাগামের মাঝখানে বসে কিছু একটা রিচুয়াল করছিল। তার সামনে একটি বই ছিল, যেখানে সে কিছু খোদাই করছিল এবং তার প্রভুকে আহ্বান করছিল। এই ব্যক্তিটাকে সেটা আমরা পরে জানতে পারবো। থমাস যাত্রা করতে করতে একটা বরফে ঢাকা গ্রামে পৌঁছায়, যেখানে কিছু লোক লোকগীতি গাইছিল ও নাচ করছিল। সে ওই গ্রামের নেতাকে বলে সে কাউন্টর লক নামের একজনের ক্যাসেলে যাচ্ছে এবং একটা রাত থাকার জায়গা চায়। তখন ওই গ্রামের নেতা বলে, কাউন্টর লকের নাম এখানে নিও না, সে একজন শয়তান। গ্রামের সবাই থমাসকে বলে যেন সে আরলকের কাছে না যায়, বরং নিজের বাড়ি ফিরে যায়। থমাস দেখতে পায় যে গ্রামের লোকেদের কাছে রোশন রয়েছে, এমনকি একটা মহিলা তার জন্য প্রার্থনাও করছিল। ওই মহিলা তাকে বলে অর্লেটের ছায়া পড়লেই মানুষ দুঃস্বপ্নে আক্রান্ত হয়ে যায়। রাতের বেলায় থমাস স্বপ্ন দেখে কিছু লোক একটা নগ্ন মেয়েকে ঘোড়ায় বসিয়ে কোথাও নিয়ে যাচ্ছে, এবং তাদের নেতা একটি কবর খোঁড়ে এবং একটা মৃতদেহর হৃদয়ে ছুরি চালায়, যার ফলে তার মুখ দিয়ে রক্ত বের হয়। হঠাৎই থমাসের ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে এটা একটা দুঃস্বপ্ন ছিল। পরদিন সকালে যখন সে কটেজ থেকে বের হয়, সে দেখে যে চারপাশে কেউ নেই, যেন পুরো গ্রামটাই হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। এরপর সে তার যাত্রা চালিয়ে যায়। বরফে ঢাকা রাস্তা পার হয়ে একটা জায়গায় দাঁড়ায়। তখনই তার সামনে একটি ঘোড়ার গাড়ি এসে থামে, যেটা ঠিক যেন তাকে নেওয়ার জন্যই এখানে এসেছিল। এই গাড়িতে করে থমাস অর্লেটের ক্যাসেলে পৌঁছায়। ক্যাসেলের ভেতরে অন্ধকারে কাউন্টর লককে দেখতে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছিল, এবং থমাস তাকে দেখে ভয় পাচ্ছিল। কাউন্টর লক থমাসের সাথে খুবই রুডভাবে কথা বলে এবং বলে, তুমি অনেক দেরি করে এসেছো, আজ থেকে তুমি আমাকে লর্ড বলে ডাকবে। সে থমাসকে ডিনারের অফার করে। এরপর ব্রেড কাটার সময় থমাসের হাতে হালকা কেটে যায়। অরলক রক্ত দেখে অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দেখায়, যেন সেই রক্ত তার কাছে অত্যন্ত আকর্ষণীয়। এরপর কাউন্টার লক একটা অদ্ভুত ভাষা দিয়ে কিছু একটা লেখে এবং থমাসকে সাইন করতে বলে। সে বলে যে এটা হচ্ছে তার পূর্বপুরুষদের ভাষা, আর এখানে এটা লেখা আছে যে আমি তোমার এজেন্সির মাধ্যমে একটা ঘর কিনব। এখানে থমাস সাইন তো করতে চাচ্ছিল না, কিন্তু অরলকের ভয়ে এবং নিজের চাকরির কথা ভেবে সাইন করে দেয়। এর মাঝেই অরলক থমাসের কাছে অ্যালেনের সেই লকেটটি চায় এবং থমাস তাকে সেটা দেখায়, কিন্তু এখানে অরলক সেই লকেটটি আর ফেরত দেয় না।
বরং সে থমাসকে একটি থলেতে কিছু সোনার মুদ্রা দেয় কমিশনের নাম করে। থমাস তখন তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য অনুমতি চায় এবং সেই লকেটটি ফেরত চায়। আর হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে না যে এটা তার সাথে কি হচ্ছে। আর সে দেখতে পায় যে তার বুকে দুটি দাঁতের দাগ রয়েছে। এখন থমাস পুরোপুরি ভয় পেয়ে যায় এবং এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে একটি ফাওড়া নিয়ে পাশের বেসমেন্টের দরজা খোলে। বেসমেন্টে সে একটি কফিন খুঁজে পায় এবং কফিনটি খুলতেই দেখে সেখানে অরলকের শরীর ছিল, যেটা পুরোপুরি পচে গেছে। এমন অবস্থায় থমাস পাশে রাখা একটি কুড়াল তুলে আরলককে মারতে যায়, কিন্তু তখনই অরলক জেগে যায় এবং এটা দেখে থমাস ওখান থেকে পালিয়ে যায়। আমরা দেখি কাউন্টার লক ওই লকেটটি নিয়ে ল্যাটিন ভাষায় কিছু বলছে, যেমন তোমার স্বামী এখন হারিয়ে গেছে, এখন তুমি আমার স্বপ্ন দেখো। মনে হচ্ছিল সে যেন কোনো জাদু করছে। অন্যদিকে অ্যালেন পোজেস্ট হয়ে যাচ্ছিল। এদিকে ক্যাসেলে এখন অরলক তার ভ্যাম্পায়ার রূপে এসে থমাসকে কামড়ে তার রক্ত পান করতে শুরু করে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই অনুমান করে ফেলেছেন, কাউন্টার লক ড্রাকুলার মতোই এক ভ্যাম্পায়ার। এদিকে ভিশবার্গে ডক্টর ইউলহ্যাম অ্যালেনের খারাপ স্বাস্থ্যের কারণে চিন্তিত ছিল। সে ফ্রেডরিককে বলেন সম্ভবত অ্যালেন কোনো মানসিক চাপের মধ্যে আছে। তখন পাশে ঘুমিয়ে থাকা অ্যালেন অদ্ভুতভাবে কিছু বড়বড়াতে থাকে। তখন ডক্টর তাকে অচেতন করে দেয়। এদিকে ক্যাসেলে সুযোগ পেয়ে থমাস জানালা দিয়ে বেরিয়ে নদীতে ঝাঁপ দেয়। ভিশবার্গে অ্যালেন চিন্তিত ছিল, কেননা থমাস তাকে কোনো চিঠি লেখেনি। এই নিয়ে ফ্রেডরিক এবং অ্যালেনের মধ্যে ঝগড়া হয় এবং কিছু সময় পর অ্যালেন প্যানিক অ্যাটাক করে। এরপর আনা এবং ফ্রেডরিক তাকে বাড়িতে নিয়ে আসে। অর্থাৎ এখন উভয়ই থমাস এবং অ্যালেন বিপদে পড়েছে, যেখানে থমাসের পেছনে অরলক পড়ে আছে আর এদিকে অ্যালেন বারবার অসুস্থ হয়ে পড়ছে। এদিকে ডক্টর উইলহেম সেই ব্যক্তির চিকিৎসার দায়িত্ব পায় যাকে আমরা আগে দেখেছিলাম রাতে বিভিন্ন রিচুয়াল করছিল। ডাক্তার এবং তার সহকারী তখন সেই লোকটিকে দেখতে যায়, যিনি পুরো কক্ষে অদ্ভুত অদ্ভুত ছবি এঁকেছে এবং জোরে জোরে হাসাহাসি করছিল। তার নাম ছিল নক। এরপর সে একটি কাঁচা কবুতর খেয়ে ফেলে এবং বলে তার মাস্টার এখানে আসছে। তার মাস্টার আসলে কে? কাউন্টার লকের কথা বলছে। এরপর সে ডাক্তারের ওপর আক্রমণ করে এবং বোঝা যায় যে সে নিজে ভ্যাম্পায়ার না হলেও আরলকের দাস। এই লোকটা দিনরাত আরলককে ডাকতে থাকে এবং সে জানতো যে এখন অরলক ভিশবার্গে আসবে। এদিকে অ্যালেন পোজেস্ট হতে থাকে এবং তার স্বাস্থ্য দেখে ডক্টর ইউলহ্যাম বলে আমাদের তাকে প্রফেসর ফ্রান্সের কাছে নিয়ে যেতে হবে, যিনি মানসিক রোগ নিয়ে কাজ করেন। এরপর ফ্রেডরিক ও ইউলহ্যাম অ্যালেনকে নিয়ে প্রফেসর ফ্রান্সের কাছে যায়। অন্যদিকে থমাস নদীর ধারে অজ্ঞান অবস্থায় পড়েছিল। কিছু স্থানীয় মানুষ তাকে তাদের ঘরে নিয়ে আসে। তারা তাদের ভাষায় কিছু ঝাড়ফুঁক করে এবং থমাসের ক্ষততে মালিশ ইত্যাদি করে কিছুটা সুস্থ করে তোলে। থমাসের জ্ঞান ফেরার পর একটি নারী তাকে বলে তুমি তার ছায়ার কবলে পড়েছ, তুমি এখান থেকে বাইরে যেও না। কিন্তু থমাস তাড়াতাড়ি তার স্ত্রী অ্যালেনের কাছে ফিরতে চায়, কারণ সে বুঝে গিয়েছিল যে কাউন্টার লক অ্যালেনকে চায়। তাই স্থানীয়দের বারবার মানা করা সত্ত্বেও সে ঘোড়ায় চেপে ভিশবার্গের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় কাউন্টার লক একটা কফিনে করে একটি জাহাজে ভিশবার্গে যাচ্ছিল এবং কিছু জাদু করছিল, যেটা অ্যালেন শুনতে পাচ্ছিল। অরলকের একমাত্র উদ্দেশ্য ছিল অ্যালেনকে পাওয়া। অন্যদিকে নকও বুঝে যায় যে তার প্রভু চলে এসেছে। এরপর জাহাজে ইঁদুরেরা তাণ্ডব শুরু করে এবং সবাই একে একে প্লেগে আক্রান্ত হতে থাকে। এই সকল ইঁদুর অরলকের কবর থেকে বের হচ্ছিল। বোঝা যায় অরলক যেখানে যায় সেখানে মহামারী প্লেগ ছড়িয়ে পড়ে। জাহাজের সব লোক একে একে মারা যেতে থাকে। একজন লোক বুঝে যায় যে এই ইঁদুরগুলা কবর থেকে আসছিল। সে কবর খুলে ইঁদুর মারতে যায়, কিন্তু অরলক তাকেই মেরে ফেলে। ভিশবার্গে ডক্টর ইউলহ্যাম ও ফ্রেডরিক প্রফেসর ফ্রান্সের কাছে গিয়ে দেখা করে। এরপর সে অ্যালেনের সাথে দেখা করতে আসে। দেখা যায় অ্যালেনকে রেবনের মতো কিছু দিয়ে বেঁধে রাখা হয়েছে। প্রফেসর অ্যালেনকে মুক্ত করে খুব আদর করে কথা বলে। অ্যালেন তাকে তার স্বামীর কথা বলে এবং বলে কখনো কখনো তার মনে হয় তার আত্মা এই পৃথিবী ছেড়ে কোথাও চলে গেছে। সে ভবিষ্যতের ঘটনাগুলো আগের থেকেই অনুভব করতে পারে। অ্যালেন আরও বলে সে এক সময় খুব একা ছিল, কিন্তু থমাস আসার পর তার জীবন ভালোবাসা আর আনন্দে ভরে যায়। কিন্তু এখন তার স্বপ্ন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এরপর অ্যালেনের শরীর আবারও খারাপ হয়ে যায় এবং তার শরীর অদ্ভুতভাবে কাঁপতে থাকে। প্রফেসর ফ্রান্স একটি সুচ অ্যালেনের শরীরের মধ্যে গেঁথে দেয়,
কিন্তু অ্যালেন কোনো কিছুই অনুভব করে না। এতে বোঝা যায় যে অ্যালেনের আত্মা আর তার শরীরের মধ্যে নেই। আসলে অ্যালেন কোনো মানসিক রোগে আক্রান্ত ছিল না, বরং কোনো দুষ্ট আত্মার কবলে পড়েছে। আর এই সিনটা ছিল এই সিনেমার সবথেকে দুর্দান্ত একটা সিন। আসলে পুরো সিনেমাটি ভীষণ সিনেম্যাটিক, তাই আমি আপনাদের একবার অবশ্যই পরামর্শ দেব আপনারা এই মুভিটা অবশ্যই একবার দেখে নেবেন। হ্যাঁ, আমি জানি এটা সেই ড্রাকুলা ঘোরানোরই গল্প, কিন্তু তারপরেও এটা সত্যিই খুবই ভালো। যাই হোক, গল্পে ফিরে আসা যাক। ফেডরিক এবং আনা এই ব্যাপারে একমত ছিল না, কারণ তাদের ধারণা ছিল অ্যালেন শুধু এই ব্যাপারে কষ্ট পাচ্ছে যে তার স্বামী তার থেকে দূরে রয়েছে। এখন সেই রাতেই হঠাৎ অ্যালেন তার বিছানা থেকে উঠে যায় এবং দৌড়ে গিয়ে গেটে পৌঁছায়। সেখানে থমাস অজ্ঞান অবস্থায় পড়েছিল। এদিকে যে জাহাজে কাউন্টার লক ছিল সেটা একদম খারাপ অবস্থায় বিশবার্গে এসে পৌঁছায়। যাই হোক, অ্যালেনের শারীরিক অবস্থা হঠাৎ করেই ভালো হয়ে গিয়েছে এবং ডাক্তার ইউলহ্যাম এবং প্রফেসর ফ্রান্স তখন থমাসের চিকিৎসা করছিল। একই সময় কিছু মানুষ জাহাজটিকে দেখতে পায় এবং বুঝতে পারে যে এই জাহাজটি প্লেগে আক্রান্ত জাহাজ এবং পুরো শহরটি ইঁদুর দিয়ে সংক্রমিত হয়ে যায়। অসংখ্য ইঁদুর জাহাজ থেকে বেরিয়ে শহরের ভেতরে তাণ্ডব শুরু করে। এদিকে নক এখন কারাগার থেকে বেরিয়ে কাউন্টার লকের সাথে দেখা করতে যায়। অরলকের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি সে জোর করে অ্যালেনকে নিজের সঙ্গে নিয়ে যেতে পারবে না, বরং অ্যালেনকে নিজে থেকেই তার সঙ্গে আসতে হবে। তাই সে এমন কিছু করবে যাতে অ্যালেন বাধ্য হয়ে তার কাছে আসে। এই সময় শহরে প্রতিদিনই বহু মানুষ মারা যাচ্ছিল এবং এগুলা সবই কাউন্টার লক করছিল, যাকে আমরা এখন থেকে নসফেরাতু বলে ডাকবো। আর আমি আপনাদের বলে দেই যে রোমানিয়ান ভাষায় নসফেরাতু শব্দের মানেই হচ্ছে ভ্যাম্পায়ার। ডক্টর ইউলহ্যাম এবং ফ্রান্স প্লেগে আক্রান্ত মানুষদের পরীক্ষা করছিল এবং তারা দেখতে পায় যে এই লোকগুলোর শরীরে ইঁদুরের কামড়ের দাগ তো আছেই, পাশাপাশি শরীরের ভেতরে এক ফোঁটা রক্তও নেই। এটা দেখে প্রফেসর ফ্রান্স কিছুটা সতর্ক হয়ে যায় এবং বুঝতে পারে যে এটা কোনো ডেমনের কারসাজি। ফ্রান্স এখন নকের সাথে দেখা করতে চায়, কারণ তিনি মনে করছে নকের এ ব্যাপারে কিছুটা ধারণা রয়েছে। কিন্তু নক তো গত রাতেই সেল থেকে পালিয়ে গিয়েছে। এই অবস্থায় ফ্রান্স দৃঢ়ভাবে বলতে থাকে, আমাদের নককে খুঁজে বের করতেই হবে। যদিও এই সময় পর্যন্তও ফেডরিক এসব ডেমনের ব্যাপার একদমই বিশ্বাস করছিল না, বরং সে ডক্টর এবং ফ্রান্সের সাথে খারাপ ব্যবহার করছিল। পরের দৃশ্যে দেখা যায় নসফেরাতু নিজের দৃষ্টি পুরো শহরের ওপর বিস্তার করে, যার ফলে ঘরে ঘরে মানুষ মারা যেতে থাকে এবং শহরে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। এদিকে থমাসও ভয়ঙ্কর স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে এবং ঘুমের ঘোরে অ্যালেনকে তার থেকে দূরে চলে যেতে বলে। অ্যালেন এখানে আনার সাথে শুয়েছিল, কিন্তু মাঝরাতে হঠাৎ করেই অ্যালেন একটা স্বপ্ন দেখে, যেখানে সে নিজের সামনে নসফেরাতুকে দাঁড়িয়ে থাকতে দেখে। চাঁদের আলোয় তারা দুজন একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছিল। তখন নসফেরাতু অ্যালেনকে বলে, তোমার স্বামী একটা চুক্তিপত্রে স্বাক্ষর করেছে, যার মাধ্যমে সে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে। আমরা বুঝতে পারি যে কাগজ থমাস সই করেছিল সেটা কোনো সম্পত্তির দলিল নয়, বরং নসফেরাতুর সঙ্গে একটা চুক্তিপত্র ছিল। সেই চুক্তি অনুযায়ী নসফেরাতু অ্যালেনকে থমাসের কাছ থেকে কেড়ে নিতে পারবে। নসফেরাতু অ্যালেনকে এটাও বলে যে তোমার কাছে 3 দিন সময় আছে, হয় তুমি নিজের থেকে আমার কাছে চলে আসবে, নয়তো তোমার সবচেয়ে কাছের মানুষগুলোকে তুমি নিজেই হারাবে। সে অ্যালেনকে বলে, তুমি মানুষ নও, তাই তাদের সঙ্গে থাকতে পারো না, তুমি আমার কাছে চলে এসো। এই সময় অ্যালেনও তাকে চ্যালেঞ্জ করে জানিয়ে দেয় সে নসফেরাতুকে ভালোবাসে না, এখন তার জীবনে থমাস ছাড়া আর কেউ আসতে পারবে না। তো এখানে একটা টুইস্ট চলে আসে। আমরা ধারণা করতে পারি যে অ্যালেন আগে থেকেই নসফেরাতুকে জানতো। পরের দিন সকালে আনা অ্যালেনকে জানায় যে সে ফিল করেছে যে একটা ছায়া তার বুকে কামড় দিয়ে তার রক্ত পান করছে। অ্যালেন সবকিছু ফেডরিককে বোঝাতে চায়, কিন্তু সে কিছুই শুনতে রাজি ছিল না। তখন অ্যালেন তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? ফেডরিক তখন বলে, আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু তোমার এই রূপকথার মতো জীবন আর বাচ্চাদের মতো নিষ্পাপ আচরণ এইসব আমার ভালো লাগে না। জীবন অনেক বাস্তববাদী, আর তুমি এমন সব কথা বলো যেগুলা বোকার মতো শোনায়। এই অবস্থায় ফেডরিক অ্যালেন এবং থমাস দুজনকেই নিজের বাড়ি থেকে চলে যেতে বলে। অন্যদিকে ফ্রান্স মনে করে কেবলমাত্র নকই এমন একজন রয়েছে যে তাদের নসফেরাতুর সম্পর্কে কিছু বলতে পারবে। এরপর ডক্টর লাইব্রেরিতে বই খুঁজতে শুরু করে দেয় যাতে কোনো সূত্র পাওয়া যায়। সৌভাগ্যক্রমে মেজের নিচে প্রফেসর ফ্রান্স সেই বইটা পেয়ে যায়, যেখানে নক নসফেরাতুর সম্পর্কে লিখেছিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় অ্যালেন এবং থমাস ফেডরিকের বাড়ি ছেড়ে নিজের বাড়িতে ফিরে গেছে, আর তখন পুরো শহর জ্বলছিল প্লেগ ও ইঁদুরের যন্ত্রণায়। এরপর আমাদের থমাস এবং অ্যালেনকে দেখানো হয়। তখন থমাস এই শহর ছেড়ে দেওয়ার ডিসাইড করে
ওই সময় অ্যালেন তার জীবনের সবথেকে সিক্রেট কথাটা তাকে বলে। আর ওই সিক্রেট হচ্ছে যখন অ্যালেন ইয়াং ছিল তখন সে নিজেই নসফেরাতুকে হাজির করেছিল। মানে আমরা যে মুভির শুরুতে একটা দৃশ্য দেখেছিলাম যে অ্যালেন কারো সাথে কথা বলছে, আসলে ওটা নসফেরাতু ছিল। আর অ্যালেন নিজেই নিজেকে তার কাছে দান করে দিয়েছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে সে সারা জীবন তার সাথেই থাকবে। সে চেয়েছিল অ্যালেন যেন সারা জীবন তার হয়েই থাকে। তাই অ্যালেনের বিয়ের পর নসফেরাতু এসে তার সেই পুরনো প্রতিশ্রুতি পূরণ করতে এসেছে। আসলে তাদের দুজনের মধ্যে বহু বছর আগে যে চুক্তি হয়েছিল এখন সেই চুক্তি পূরণ হওয়ার সময় এসেছে। আমরা বুঝতে পারি যে অ্যালেন একজন সাইকিক ছিল যে এরকম অদৃশ্য অ্যান্টিটিসদের সাথে যোগাযোগ করতে পারত এবং সেই পথ ধরেই সে একসময় নসফেরাতুর সঙ্গেও শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু যখন তার জীবনে থমাস আসে তখন সে নসফেরাতুর সাথে সকল প্রতিশ্রুতি ভুলে যায় এবং থমাসকেই তার সবকিছু মানতে শুরু করে, যার ফলে শুধু সেই নয় তার পরিবার ও পুরো শহর নসফেরাতুর তাণ্ডবের শিকার হয়েছে। এই পরিস্থিতিতে অ্যালেন হঠাৎ করে রেগে যায় এবং আবারও পূর্ণরূপে জাগ্রত হয়ে ওঠে। কিন্তু সবকিছু দেখা ও জানার পরেও থমাসের ভালোবাসা তার প্রতি একদমই কমে না, বরং তারা একে অপরের প্রতি আরও বেশি করে আকৃষ্ট হয় এবং তারা ওই অবস্থাতেই ইন্টিমেট হয়। থমাস অ্যালেনকে প্রতিজ্ঞা করে যে সে কখনো তাকে একা ফেলে যাবে না। এদিকে ফেন্স ওই বই পড়ে বুঝতে পারে যে নসফেরাতুকে শেষ করার একমাত্র উপায় হলো অ্যালেন। অন্যদিকে আনার কথা যদি বলি তাহলে সেদিন রাতে সে দেখে যে নসফেরাতু তার 2 সন্তানের রক্ত চুষে নিচ্ছে। পরদিন সকালে ফেডরিকের 2 সন্তান এবং আনার শেষকৃত্য হয়। হ্যাঁ, নসফেরাতু তাদের 3 জনকেই মেরে দিয়েছে। সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এখন সময় এসেছে নসফেরাতুকে শেষ করে দেওয়ার। থমাস, ফ্রান্স এবং ডক্টর মিলে ঠিক করে যে কবর খুঁজে পেলে থমাস তার বুকে একটি কাঠের পেরেক ঢুকিয়ে তাকে শেষ করবে। আসলে ফ্রান্সের মাথায় অন্য একটা পরিকল্পনা ছিল। ফ্রান্সের মনে হয় যে এই পরিকল্পনা অবশ্যই কাজে আসবে এবং এরপর ফ্রান্স অ্যালেনের কাছে গিয়ে বলে, তুমি একমাত্র নসফেরাতুকে শেষ করতে পারবে। আজ রাতে আমি তোমার স্বামীকে নিজের সঙ্গে ব্যস্ত রাখব যাতে তুমি তোমার অসমাপ্ত কাজ শেষ করতে পারো। এই পর্যায়ে অ্যালেনও সবকিছু বুঝে ফেলে এবং বাড়ি ফিরে এসে থমাসের সাহস যোগায়। তারপর থমাস, ফ্রান্স এবং ডক্টর মিলে নসফেরাতুর কবর খুঁজতে যায়। এদিকে ফেডরিক নিজের স্ত্রীর কবরের পাশে এসে তাকে শেষবারের মতো কিস করে। কিন্তু পরে যখন থমাস, ফ্রেঞ্চ এবং ডক্টর সেখানে যায় তারা দেখতে পায় যে ফেডরিক দুঃখে নিজেকে শেষ করে ফেলেছে। এই দৃশ্যটি খুবই বেদনাদায়ক ছিল, কিন্তু তাদের 3 জনকে এগিয়ে যেতেই হবে কারণ তাদের নসফেরাতুর কবরকে খুঁজে বের করতেই হবে। এদিকে অ্যালেনও নিজেকে প্রস্তুত করতে থাকে। 3 জন সেই ক্যাসেলের দিকে রওনা হয় যেটি নসফেরাতু কিনেছিল। তারা যখন কফিনে পেরেক ঢুকায় তখন দেখা যায় যে সেই কফিনে নসফেরাতু নেই, আসলে সেখানে নখ শুয়েছিল এবং থমাস বুঝে যায় যে নসফেরাতু তার জায়গায় রয়েছে, মানে অ্যালেনের কাছে। এখন বাড়িতে অ্যালেন নসফেরাতুকে আহ্বান করে এবং সে এলে অ্যালেন বলে, আমি আমার প্রতিশ্রুতি পূর্ণ করব। সে এখন নসফেরাতুকে গ্রহণ করে এবং তারা একে অপরকে কিস করে। তারপর তারা ঘনিষ্ঠ হতে শুরু করে। নসফেরাতু অ্যালেনের বুকের ওপর দাঁত বসিয়ে তার রক্ত পান করতে থাকে, যেটা ছিল তাদের একত্রীকরণের চিহ্ন। দেখা যায় অ্যালেন এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না। যখন তারা এক হয়ে যায় এবং নসফেরাতু তার প্রেমিকার রক্তে ডুবে থাকে তখনই ভোর হয়ে যায়। সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকতেই সূর্যের রশ্মি নসফেরাতুর গায়ে এসে পড়ে এবং সে ধীরে ধীরে মারা যেতে শুরু করে। সে তখনও বুঝতে পারছিল না যে অ্যালেন তাকে ফাঁকি দিয়েছে। সে শুধু চাচ্ছিল যে অ্যালেন যেন তার সাথে থাকে। অন্যদিকে অ্যালেনও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বিছানাতেই নসফেরাতুর সঙ্গে মারা যায়। যখন থমাস ফিরে আসে তখন সে বিছানায় দুজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তাই আমরা বলতে পারি যে এখন নসফেরাতু শেষ হয়ে গেছে, আর তার মৃত্যু হতেই শহরের সকল প্লেগও শেষ হয়ে যায়। আর এই দৃশ্যের মধ্যেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল নসফেরাতু মুভির পুরো ব্যাখ্যা। আপনাদের কাছে এটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আসলে এক্সপ্লেন এবং মুভি দেখা এক জিনিস নয়, তাই আপনারা যদি এটার পুরো মজাটা নিতে চান তাহলে আপনাদের অবশ্যই এই মুভিটা ফুল দেখতে হবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।